একটা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার 2 দিন পর আকাশের বিয়েটা মহা ধুমধামে সাদিয়ার সাথে হয়ে গেল। বিপত্তি সেখানে নয়, বিপত্তি বাঁধল যখন বাসর ঘরে ঢুকে বইয়ের ঘুমটা খুলে আকাশ দেখল এটা সেই মেয়ে যাকে সে 2 দিন আগে ধর্ষণ করে হত্যার পর মাটি চাপা দিয়েছে। বিয়ের আগে সাদিয়াকে দেখেনি আকাশ। সাদিয়া এতই পর্দাশীল ছিল যে সে কারো সামনে আসতে রাজি হয়নি। তার মায়ের কাছে শুনেছে মেয়ে অনেক ফর্সা, সুন্দরী, শিক্ষিত আর পর্দাশীল। একটা ছেলে যতই নিম্ন শ্রেণীর কীট হোক না কেন, সে বিয়ে করার সময় পবিত্র কুমারী মেয়েই খোঁজে। যাই হোক, আকাশ কিছুই বুঝতে পারতেছে না হচ্ছেটা কি। সে রীতিমতো ভয় পেয়ে গেছে। টেবিলের কানিতে রাখা পানির গ্লাসটা এক চুমুকে শেষ করে ফেলে সে। সাদিয়ার দিকে তাকিয়ে থাকে। এ সত্যি সেই দিনের মেয়েটা। সেদিন পার্টি থেকে অতিরিক্ত ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল আকাশ। রাস্তায় একটা মেয়ে তাকে দাঁড় করায়। সারা শরীর কালো বোরখা দিয়ে ঢাকা, হাতে হাত মোজা, এই গরমেও পায়ে মোজা, মুখে হিজাব দিয়ে মুখ বাঁধা। রাস্তার বাতাসে হিজাব সরে যায় মেয়েটার মুখ থেকে। মেয়েটা তৎক্ষণাৎ ঠিক করে নেয়, কিন্তু কয়েক সেকেন্ডে দেখাতেই মেয়েটার প্রতি কামনা জেগে ওঠে আকাশের। সন্ধ্যা হয়ে আসছিল। মেয়েটা বলল, দেখুন, আর 5 কিলোমিটার পর আমার বাসা। আমার ফোন ছিনতাই হয়ে গেছে। আপনি কি প্লিজ আমায় লিফট দেবেন? নয়তো আপনার ফোনটা দিলেও চলবে। এস, লিফট দিচ্ছি। মেয়েটা গাড়িতে ওঠার পর উচ্চস্বরে গান ছেড়ে দেয় আকাশ। তারপর নির্জন এলাকার দিকে ছুটতে থাকে। মেয়েটা চিল্লাতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? প্লিজ গাড়ি থামান, আমি নেমে যাব। তা বললে তো হয় না সুন্দরী, প্লিজ থামুন। পরশুদিন আমার বিয়ে, প্লিজ দয়া করুন। হোয়াট এ কোএক্স ইনসিডেন্ট, পরশুদিন আমারও বিয়ে। আজ না হয় আমরা দুজনে রিহার্সাল করে নিলাম। এরপর একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায় আকাশ। তারপর গলা টিপে হত্যা করে জঙ্গলে পুঁতে ফেলে। সে এরকম আগেও করেছে। পুলিশ তার সম্পর্কে কখনো কোনোই প্রমাণই পায়নি। এখন এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সাদিয়াকে দেখে তার প্রাণ পাখি উড়াল দিয়ে গেল। সাদিয়া একদম স্বাভাবিক আচরণ করছে। সে খাট থেকে নেমে এসে আকাশকে সালাম পর্যন্ত করলো। আকাশ ভয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। আকাশ ছাদে বসে একের পর এক সিগারেট টানছে। এটা কিভাবে হতে পারে? মেয়েটাকে সে নিজের হাতে খুন করে পুঁতে ফেলেছে। মেয়েটার বাঁচার কোনো চান্সই নেই। আর এই কথাটা সে কার সাথে শেয়ার করবে? একটা রেপ ও মার্ডার করার কথা চাইলেই সবার সাথে শেয়ার করা যায় না, এমনটাও তো হতে পারে। তাই ওই মেয়েটাই আর ওই মেয়েটা দেখতে একই রকম। এই মেয়েটাকে জিজ্ঞেস করতে হবে তার যমজ বোন আছে কিনা। ঘড়ির দিকে তাকালো আকাশ। রাত 2টো বাজে। সে 2 ঘন্টা হলো বসে আছে এখানে। আকাশের দিকে তাকায় সে। দশমীর বাঁকা চাঁদটা হালকা আলো ছড়াচ্ছে। সে বুঝতে পারছে না সে কি বাসর ঘরে যাবে নাকি যাবে না। যেতে তো তাকে হবেই, নয়তো অন্য মানুষেরা না জানি কি মনে করবে। আকাশ পা টিপে টিপে নিজের ঘরের কাছে আসে। ঘর পুরো অন্ধকার। আলো জ্বালানোর জন্য সুইচে হাত রাখলো, আলো জ্বলল না। পুরো বাড়ি অন্ধকার। আকাশ ভাবলো হয়তো লাইট চলে গেছে। সে পকেট থেকে নিজের ফোন বের করলো। ফোনের ব্যাটারি ডেট অফ হয়ে গেছে। আকাশ সন্ধ্যায় ফোন ফুল চার্জ করেছিল। ব্যাপারটা কি হলো? ভূত বিশ্বাস করে না আকাশ। সে ফিজিক্স ও অনার্স করেছে। ভূতে বিশ্বাস করার কোনো কারণই নেই। সে গলায় কাশি দিল, কিন্তু মেয়েটা কোনো শব্দই করল না। হয়তো ঘুমিয়ে গেছে। ভূতের টেনশনটা আকাশ বাদ দিল। এক চেহারা কি 2জন মানুষের হয় না নাকি? হতেই পারে। এই ভেবে আকাশ সমস্ত সন্দেহ উড়িয়ে দিল। রুম থেকে বের হলো মোমবাতির খোঁজে। আকাশ কোনো মোমবাতি খুঁজে পেল না। আবার ঘরে ফিরে এলো। এই যে, আপনি বারবার ও ঘর করছেন কেন? চমকে উঠল আকাশ। এই মেয়েটা গলা সেই মেয়েটার গলার মধ্যেও মিল আছে। আচ্ছা, এই মেয়েটাই সেই মেয়েটা নয় তো? কিন্তু তা তো সম্ভব নয়। ওই মেয়েকে তো নিজের হাতে মেরেছে আকাশ। আপনি কি কথা বলতে পারেন না? বলেন।
না মানে ঘর ভীষণ অন্ধকার, একটা মোমবাতি খুঁজে পাচ্ছি না। আর কোথায় কোথায় অন্ধকার? আমি তো সব কিছুই দেখতে পাচ্ছি। এই মেয়ে বলে কি, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বলে ও নাকি সব দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি আপনার জন্য মোমবাতি নিয়ে আসতেছি। আপনাদের এখানে মোমবাতি কোথায় থাকে? আমার টেবিলের ড্রয়ারে থাকে। সাদিয়া আকাশের টেবিলের ড্রয়ারে হাত দিয়েই মোমবাতি পেয়ে গেল। আকাশ কিছুক্ষণ আগে ড্রয়ার ভালো করে চেক করেছে, সেখানে কোনো মোমবাতি ছিল না। আচ্ছা, ম্যাচ কোথায় আছে? এটা তো জ্বালাতে হবে। আকাশ পকেট থেকে তার সিগারেট খাওয়া বের করে দিল। সাদিয়া মোম চালিয়ে নিল। মোমের আলোয় আকাশ সাদিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার যে খুব ঘুম পাচ্ছে। আপনার বুঝি না কিছু? আপনি আমার কত ইচ্ছা ছিল আমি আমার বরের সাথে অনেক গল্প করব, কিন্তু আপনি তো কথাই বলেন না। আচ্ছা, তোমার ঘুম পেয়ে থাকলে ঘুমাও। সাদিয়া একটা চেয়ারে বসেছিল। আকাশের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়তে ধরল। মোমের আলোয় আকাশ সাদিয়ার বিপরীত দিকের দেওয়ালটায় তাকিয়ে দেখল, সেখানে সাদিয়ার কোনো ছায়া পড়েনি। চমকে উঠল আকাশ, এটা তো সম্ভব নয়। ওর হঠাৎই ভীষণ ভয় করতে লাগলো। এই যে কি হলো, আপনি ঘুমাবেন না? আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। এই কথা বলে আকাশ বাইরে চলে গেল। সারা রাত ফিরল না। রাত 3টে। আকাশ আর ফ্রেন্ড বরাতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আকাশের ফোন সুইচ অফ হয়ে আছে। বরাতকে কেমনে ডাকবে তা সে বুঝতে পারছে না। বাসার দিকে যেতে যেতে আকাশ দেখল বরাতের দারোয়ান ঝিমাচ্ছে। জাগিয়ে বলল, গেট খুলতে সে বাসায় যাবে। দারোয়ান প্রথমে রাজি হলো না, কিন্তু সেই ডিউটি সময় বসে ঝিমোচ্ছে। বরাবর বরাককে বলে দেওয়ার ব্ল্যাকমেল করলো আকাশ। তারপর দারোয়ান রাজি হলো এবং ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দিল। আকাশ ভেতরে ঢুকে সোজা বরারের রুমে ঢুকে গেল। বরারের দরজা খোলাই ছিল। আকাশ বরাতকে ডাকা শুরু করলো। বরাত গভীর ঘুমে নিমগ্ন। দোস্ত প্লিজ তাড়াতাড়ি ওঠ প্লিজ। কোন হারামজাদারে ঘুমাইতে দে। আরে দোস্ত, আমি আকাশ। পাগল পাইছিস আমারে? আকাশ এখন ওর বউয়ের সাথে আছে। আরে শালা উঠতে বলছে উঠ। বরাত এতক্ষণে বুঝতে পেরেছে এটা আকাশেরই গলা, কিন্তু ও তো আকাশের এখন তার কাছে আসার কথা না। সে ভূত ভূত চিৎকার করে উঠল। আরে হারামি, আসতে চিল্লা, লাইট দে। বরাত লাইট জ্বালিয়ে দেখল সত্যি আকাশটা সামনে দাঁড়িয়ে আছে। কিরে, এত রাতে ভাবিরে রেখে তুই আমার কাছে আসছিস কেন? আর বলিস না, আমি ফাইসে গেছি। পড়াটা তাসের খুব ভালো বন্ধু ছিল, তাই রেপ, খুন এবং বিয়ে সাদিয়া সব আকাশ বরাতকে খুলে বলতো। আকাশের কোনো সংকোচ ছিল না, কারণ একসাথে অনেক অন্যায় করেছে তারা। বরাত অবাক হয়ে গেল। তারপর সে বলল, এমন আবার হয় নাকি? কিন্তু দোস্ত, তেমনটাই হয়েছে। আমি তোর বড় ভুল করতে পারি না? তাহলে দুটো জিনিস হতে পারে। এক, হয়তো এই মেয়েটা ভূত। দ্বিতীয়ত, তুই মেয়েটাকে ভালোভাবে মারতে পারিস। ও কবর থেকে উঠে এসেছে, কিন্তু মাটি দেওয়ার পরে কবর থেকে উঠে আসতে পারে না। আর ভূতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি দোস্ত, চল তোর বউ ভূত কিনা পরীক্ষা করি। অদ্ভুত, কেউ ভূত কিনা কীভাবে পরীক্ষা করব? আরে ভূতেরা আলো ভয় পায়, আয়নার সামনে যায় না, কারণ ওদের আয়নায় দেখা যায় না। ধুর, সাদিয়া মোটেও আলো ভয় পায় না। কালো নিজে মোমবাতি জ্বালিয়েছে। আবার না হয় এক কাজ করি, ওই মেয়েটাকে যেখানে পুঁতেছিলাম সেখানে গিয়ে দেখি। তোর কি মাথা খারাপ? লাশটা যদি পুলিশ পেয়ে থাকে আর ওখানে গিয়ে কবর খুঁড়তেই যদি কেউ দেখে ফেলে? আগে পরীক্ষা কর ভাবি ভূত কিনা। আর ভূত সুন্দরী হলে ভূতের সাথে সংসার করতে অসুবিধা কি? আরে আমি মরি আমার জ্বালায়। ঠিক আছে চল, আজ তোর ভাবিকে আয়নার সামনে নিয়ে যাব। ওদের কথোপকথন এর মধ্যেই সকাল হয়ে গেল। আকাশ খুব সকালে বরাতকে নিয়ে নিজের বাড়ি ফিরল। তখনও কেউ জাগেনি। শোন, আমি বাইরে থাকি, তুই রুমে ঢুকে ভাবিকে বল গোসল সেরে একটু সাজতে।
সাজার সময় তো আয়নার সামনে যাবেই, তখন আমরা দেখব। আকাশ বরাতের কথা অনুসারে কাজ করলো, কিন্তু সাদিয়া বরাতের সামনে আসতে রাজি হচ্ছিল না। শেষমেশ সাদিয়াকে আয়নার সামনে দাঁড় করালো আকাশ, কিন্তু সেই স্পষ্ট সাদিয়াকে আয়নায় দেখতে পাচ্ছিল। আকাশকে দেখে এমন মনে হলো সাদিয়াকে যদি আয়নার সামনে না দেখা যেত তবেই হয়তো সে শান্তি পেত। সাদিয়ার কাছে মনে হলো তার জামাই অদ্ভুত আচরণ করছে। সে কিছু বলল না। আকাশ বাইরে বের হয়ে বরাতকে সব বলল। এদিকে সাদিয়ার ড্রেসিং টেবিলের সামনে রাখা মাথার ব্যান্ডটা নিতে গিয়ে দেখল সে কিছুই তুলতে পারছে না। তার হাত কোলে সব বের হয়ে যাচ্ছে। ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল সে, কিন্তু পিছুতেই সে চেয়ারের সাথে ধাক্কা খেলো। আবার ড্রেসিং টেবিলের সামনের জিনিসগুলো তোলার চেষ্টা করলো, পারছে না। সেলফ থেকে বই বার করলো সে, কিন্তু বইটা নিয়ে যেই আয়নার সামনে দাঁড়ালো সাদিয়ার হাত গলে বইটা পড়ে গেল। এক অদ্ভুত দৃষ্টি নিয়ে সাদিয়া তাকিয়ে থাকলো আয়নার দিকে। সাদিয়া বুঝতে পারলো সে আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজই করতে পারছে না। এমনকি আয়নার সামনে থাকা কোনো জিনিসকে সে ধরতেও পারছে না। এটা কি কোনো অসুখ? আগে তো তার এমন কখনো হয়নি। বাসার কাজের মেয়েকে ডেকে নিয়ে এসে আয়নার সামনে একটা পর্দা ঝুলিয়ে দিল সাদিয়া। সাদিয়ার আরও অদ্ভুত লাগতেছে, কারণ তার মনে হলো সে মানুষের মনের কথা পড়তে পারতেছে। যেমন মাত্রই কাজের মেয়েটা মনে মনে বলল, কত ঢং দেখব আয়নার সামনে পর্দা টানায়। এমন কথা নিশ্চয়ই কেউ জোরে জোরে বলবে না। বিষয়টা পরীক্ষা করে নেওয়ার জন্য সাদিয়া মেয়েটাকে বলল, তুমি কি আমার বিষয়ে কোনো খারাপ কথা বলেছ? না আফা, না, আপনি এটা কী কন? কিন্তু আবার সাদিয়া শুনতে পেল মেয়েটা বলছে, আমি আপনারে মনে মনে যা কইছি তাই কমু। 2 দিন আইয়া জুইরা বইছেন আর আবার কথা। সাদিয়া মেয়েটাকে যেতে বলল সেখান থেকে। তার ভীষণ অদ্ভুত লাগছে, এসব কি হচ্ছে। ঘর থেকে বের হয়ে সাদিয়াকে কিচেনে গেল। সেখানে একটা বিড়াল দাঁড়িয়েছিল। বিড়ালটি সম্ভবত খুব ক্ষুধার্ত ছিল। খাবারের পাত্রের ঢাকটা সরানোর চেষ্টা করছিল। সাদিয়া বিড়ালের জন্য খাবার নিয়ে এলো। সাদিয়ার মনে হলো বিড়াল যেন বলছে, আমাকে প্লিজ খাবার দিবেন। চমকে উঠে সাদিয়া, সে কিছুই বুঝতে পারছে না। সে কি সত্যি শুনছে নাকি সে পাগল হয়ে গেছে। আপনি দাঁড়িয়ে গেলেন যে, প্লিজ খাবার দিন না, খুব খিদে পেয়েছে। 2 দিন কিছু খাইতে পারিনি। সাদিয়া বিড়ালটিকে খাবার দিয়ে ভেতরে গেল। তার শাশুড়ি তাকে ডাকছে। যাওয়ার পর তিনি বললেন, সাদিয়া কেমন আছো তুমি? আমাদের নতুন বাড়ি তোমার কেমন লাগছে? বাবা মার কথা মনে পড়ছে খুব? বাসায় যাবে? সাদিয়া ঘাড় নাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিল সে ভালো আছে আর তার সব কিছু ভালো লাগছে। তেমন একটা মনে পড়ছে না, তবে বাসায় গেলে যেতে পারে। এর মধ্যেই আকাশ বাড়িতে ফিরল। সে মনে মনে ভেবে নিয়েছে আর সাদিয়াকে সন্দেহ করবে না। সাদিয়া নিশ্চয়ই মানুষ, আর একজন চেহারা অন্য একটি মেয়েকে সে খুন করেছে। সাদিয়ার সাথে সুখীভাবে দাম্পত্য জীবন শুরু করতে চাইছে সে। ঘরে ঢুকলো সাদিয়া। আকাশ সাদিয়াকে দেখে মুগ্ধভাবে তাকিয়ে আছে। সাদিয়ার হাত ধরে টেনে আয়নার সামনে দাঁড়ালো আকাশ। সাদিয়ার গালে হাত দিয়ে আকাশ বলল, বউটা আয়নায় এমন পর্দা টানিয়ে দিয়ে রেখেছো কেন? কিছু না, এমনি আমার আয়না ভালো লাগে না, তাই তো। তাই? আচ্ছা, না লাগুক, পরে টানিয়ে দিও, দেখি তোমাকে আর তোমাকে একসাথে একবার আয়নায় দেখি। আকাশকে না করতে যাবে তার আগেই আকাশ পর্দা সরিয়ে ফেলল। কিন্তু এ কি, এখন সাদিয়াকে ধরতে পারতেছে না। সাদিয়ার গায়ে হাত দিলে সেই হাতটা যেন কোনো কিছুতেই লাগেনি, এমনভাবে নিচে চলে আসতেছে। ওর পাশ দিয়ে হাত দিলে হাত ভেতরে চলে যাচ্ছে এবং বাইরেও বের হয়ে আসছে। অমানসিক আতঙ্ক পেয়ে বসলো আকাশকে। তুমি তাহলে সেই মেয়েটা, তাই না? তুমি তাহলে সেই মেয়েটা যাকে আমি খুন করেছি? মনে মনে বিড়বিড় করতে থাকে আকাশ। কিন্তু সাদিয়া সব শুনে ফেলেছে। বলে, তুমি খুন করেছো মানে? তুমি আমাকে খুন করেছো? তুমি কোন মেয়েকে খুন করেছো? এই মেয়ে কি তাহলে মনের কথা শুনে ফেলেছে নাকি? সেদিন রাস্তায় হাইওয়ে ওকে রেপ করে মাটি চাপা দিয়েছিলাম।
তাও কি বুঝে ফেলেছে? আবার এক্ষুনি ওখানে যেতে হবে, দেখতে হবে লাশটা আছে কি নাই। এই কথাটি আকাশ মনে মনে বলে, কিন্তু সাদিয়া শুনে ফেলে। সাদিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আকাশ বের হয়ে যায়। এসব কি বলে গেল? আমাকে রেপ করে খুন করেছে? এটা কিভাবে সম্ভব? এই যে আমি জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছি। হঠাৎই আয়নায় সাদিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠল। আয়নায় সাদিয়া আর বাস্তবের সাদিয়া যেন এক নয়। আয়নার সাদিয়া বোরখা পরা, তার শরীর ক্ষত বিক্ষত। আয়নার সাদিয়া সাদিয়াকে বলল, তুমি কি সত্যি জলজান্তভাবে দাঁড়িয়ে আছো সাদিয়া? সাদিয়া ভীষণ ভয় পেয়ে গেল। তবুও সে ওর আয়নার প্রতি রূপটার সাথে কথা বলতে শুরু করলো। তো দেখতে পাচ্ছ না আমি আছি কি? তো তুমি কি তুমি কি কোনো জিন নাকি পরী? আমি কোনো জিনও না, পরীও না। আমি তুমি, তোমার একাংশ আমি। তোমাকে বা আমাকে খুন করা হয়েছে 3 দিন আগে। মনে করো সাদিয়া, তুমি সব ভুলে গিয়েছিলে। এখন মনে করো, মনে করার সময় এসে গেছে। তোমার যে সবাইকে শাস্তি দিতে হবে। কি বলছো এসব? চুপ করো, তুমি চুপ করো। বিশ্বাস না হলে তুমি বলো, কেন তুমি আয়নার সামনে দাঁড়ালে কোনো কিছু তুলতে পারো না? কেন তুমি সবার মনের কথা বুঝে ফেলেছো? কেন তুমি পশু পাখিরও কথা বুঝতে পারছো? আগে কি তুমি এসব পারতে? এসব নিশ্চয়ই ইনসিডেন্ট। কিন্তু আমি সত্যি বেশি বেঁচে আছি। এই দেখো আমার শরীর। নিজের শরীর কেটে দেখালো রক্ত বের হয় কেন। সাদিয়া বুক সেলফের কাছ থেকে একটি স্কেল নিয়ে নিজের হাতে জোরে মারল। রক্ত বের হওয়া তো দূরে থাক, সে কোনো রূপ ব্যথাও পেল না। সাদিয়া, তুমি মারা গেছো। তোমাকে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তুমি পৃথিবীর সব রেপিস্ট এবং নারীর ওপর অন্যায়কারীকে শাস্তি দিতে পারো। এখন তুমি তাকে কিভাবে শাস্তি দেবে তা তোমার ব্যাপার। তবে হ্যাঁ, নারীর উপর যত অত্যাচারের খবর শুনবে, সবগুলো অত্যাচারের প্রতিবাদে তোমাকে যেতে হবে। সব মেয়ের প্রতিশোধ নেয়ার জন্য তোমাকে মনোনীত করা হয়েছে। অতীতের দুর্বিষহ স্মৃতি যেন তোমাকে বারবার আঘাত করে না, তাই সেই স্মৃতিগুলো মুছে ফেলা হয়েছে তোমার মেমোরি থেকে। বিশ্বাস করি না আমি তোমায়। আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। আর্তনাদ করে ওঠে সাদিয়া। ঠিক আছে, তুমি যখন বিশ্বাসই করো না, তখন তুমি তোমার স্বামীর পেছনে পেছনে যাও। তোমার স্বামী এখনও বাইরে দাঁড়িয়ে আছে, যার বন্ধু বরাতের অপেক্ষা করছে। তুমি মিথ্যে বলছো। সাদিয়া আয়নার সামনে রাখা চুলের কাঁটা নিতে গেল, কিন্তু সে কিছুতেই ধরতে পারল না। তারপর সে বুক সেলফের ওপর থেকে একটি বই নিয়ে ওখানে দাঁড়িয়ে আয়নার ওপর ছুঁড়ে ফেলল। আয়না ভেঙে খান খান হয়ে গেল, কিন্তু আয়নার সাদিয়াটা তবু হাসতে থাকলো জোরে জোরে। সাদিয়া কিছু বিশ্বাস করতে পারছিল না। এরকম কখনো হয় নাকি? ভূতের গল্প এও তো এরকম হয় না। সাদিয়ার আয়নার ওই মেয়েটার কথা অনুসরণ করে তার স্বামীর পেছনে গেল। স্বামী মাত্রই নিজের গাড়িতে নিয়ে চলে গেল। সাদিয়া যেন হঠাৎই বুঝতে পারল সে খুব দ্রুত তার স্বামীর পেছনে যেতে পারছে। সবসময় তার স্বামীর থেকে 2 মিটার দূরত্ব বজায় থাকছে। সে কোনো কিছুর সাথে বাড়িও খাচ্ছে না, ইভেন তাকে কেউ দেখতেও পারছে না, কারণ সে দেখল সে অনায়াসে ট্রাকের মাঝখান দিয়ে ঢুকে গেল। 2 মিটার দূরত্বের কখনোই কম বেশি হচ্ছে না। 10-15 কিলোমিটার যাওয়ার পর হাইওয়ের পাশে তার স্বামী গাড়ি থামালো। সাদিয়া দেখল আকাশ জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। সে আকাশের পিছনে পিছনে গেল। দেখতে পেল আকাশ আর বরাত খুন্তি নিয়ে মাটি খুঁড়ছে। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর একটা লাশ বের হয়ে গেল। কালো বোরখা পরা একটা মেয়ের লাশ। লাশটিতে পচন ধরেছে। বরাত বুঝতে পারছিল না এটা কি সত্যি সাদিয়া। সে লাশের মুখের উপর থেকে নেকাব সরালো। মুখের মাংস অনেকটাই পচে গেছে, কিন্তু বোঝা যায় এটা সত্যি সাদিয়ার লাশ। তাহলে ওই মেয়েটিকে? আরে ধুর, ওই মেয়েটা নিশ্চয়ই মানুষ, স্পেশাল হয়তো। আমার মনে হয় কি দেখতে কি দেখছিস?
তারা লাশটিকে আবার পুঁতে ফেললো। তারপর পিছন ঘুরতেই দেখলো সাদিয়া দাঁড়িয়ে। আকাশ পড়াতে স্তম্ভিত হয়ে গেল। তোমরা সব ঠিকই দেখেছ। আমায় পাঠানো হয়েছে তোমাদের মতো জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু কিভাবে এটা সম্ভব? তারা তা তোরা জন কি করবি? আমার কাজ আমি করব বলে সাদিয়া বরাতের দিকে ইশারা করলো। আর বরাতের দুই চোখ ফেটে রক্ত আসতে শুরু করলো। বরাত তৎক্ষণাৎ প্যারালাইজড হয়ে গেল। সাদিয়া আকাশের কাছে গেল, আকাশের কানের কাছে মুখ দিয়ে বলল, তোর শাস্তি হলো আমি আজীবন তোর বউ হয়ে থাকবো। তুই আমায় ছুঁতে পারবি না। আমি তোকে কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে মারব। এরপর থেকে মাঝে মাঝেই সাদিয়া রাতে বাসায় থাকতো না। কিন্তু ও যেদিন বাসায় থাকতো না, তারপর দিন নিউজে আকাশ একটা করে মৃত্যুর খবর অবশ্যই পেত।